ক্লাস 12 বিজনেস স্টাডিজের পার্ট এ প্রিন্সিপালস অ্যান্ড ফাংশনস অফ দ্য ম্যানেজমেন্টের আজকে আমরা করব বিজনেস এনভায়রনমেন্ট। আমরা পড়া শুরু করবার আগে জেনে নেব আমাদের সিলেবাস। এখানে আমাদের আছে বিজনেস এনভায়রনমেন্ট, তার কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, ডাইমেনশনস অফ বিজনেস এনভায়রনমেন্ট, তার মধ্যে আছে আমাদের ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড লিগাল, concept of liberalization, privatization and globalization, impact of government policy changes on business and industry with special reference to liberalization, privatization and globalization. আমরা এবার দেখব আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে 1 মার্কের একটা প্রশ্ন এবং 4 মার্কের একটা প্রশ্ন, অর্থাৎ টোটাল মার্কস অ্যালোটেড ইজ 5। আমরা জেনে নেব বিজনেস এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি। The term business environment means the sum total of all individuals, institutions and other forces that are outside the control of a business enterprise but that may affect its performance. অর্থাৎ বিজনেস এনভায়রনমেন্ট বলতে আমরা সেই সমস্ত ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন এবং অন্যান্য ফোর্সের কিউমুলেটিভ ব্যাপারকে বুঝি যেগুলো একটা অর্গানাইজেশনের কন্ট্রোলের বাইরে থাকে কিন্তু যেগুলো অর্গানাইজেশনকে আফেক্ট করে থাকে। Thus, economic, social, political, technological and other forces which operate outside a business enterprise are part of the business. সুতরাং সেই সমস্ত ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল, টেকনোলজিক্যাল এবং অন্যান্য ফোর্স যে সমস্তগুলো একটা অর্গানাইজেশনের বাইরে অপারেট করে সেগুলো কিন্তু একটা বিজনেস এনভায়রনমেন্টের পার্ট। These individuals, institutions and forces are likely to influence the performance of the business enterprise although they happen to exist outside its boundary. যদিও এগুলো একটা প্রতিষ্ঠানের ক্ষমতার বাইরে থাকে কিন্তু তবুও এগুলো এই সমস্ত ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন এবং ফোর্সেসগুলো একটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিকে আফেক্ট করে থাকে। Business environment helps in identifying business opportunities, assist in planning, improve the overall performance, growth and profitability of the business. সুতরাং এই যে বিজনেস এন্টারপ্রাইজ সেটা আমাদের আইডেন্টিফাই করতে সাহায্য করে বিজনেস অপরচুনিটিকে, যার মাধ্যমে আমরা ভালো প্ল্যান করতে পারি এবং আমাদের ওভারঅল পারফরমেন্স, গ্রোথ এবং প্রফিটেবিলিটিরও ইমপ্রুভমেন্ট ঘটে। Business environment includes both specific and general forces. Specific forces such as investors, customers, competitors and suppliers affect the individual enterprises directly and immediately in their day-to-day working. General forces such as social, political, legal, technological conditions have impact on all business enterprises and thus may affect an individual firm only indirectly. তাহলে বিজনেস এনভায়রনমেন্ট বলতে আমরা স্পেসিফিক এবং জেনারেল দুটো ফোর্সেসকেই বুঝি। স্পেসিফিক ফোর্সেস মানে সেই সমস্ত ফ্যাক্টরস যেগুলো একটা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজের অ্যাক্টিভিটিকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে এবং তাদের ডে টু ডে পারফরমেন্সে সাহায্য করে। জেনারেল ফোর্স বলতে আমরা সেই সমস্ত ইম্প্যাক্টগুলোকে বুঝি যেগুলোর আমাদের ওভারঅল বিজনেস এন্টারপ্রাইজেসগুলোকে বা ওভারঅল বিজনেসেসগুলোকে আফেক্ট করে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ফার্মকে যেগুলো ইনডাইরেক্টলি আফেক্ট করে থাকে। তাহলে বিজনেস এনভায়রনমেন্টের ইম্পর্টেন্সগুলো কী কী? It enables the firm to identify opportunities and getting the first mover advantages. It helps the firm to identify threats and early warning signals. It helps in tapping useful resources. It helps in coping with rapid changes. It helps in assisting in planning and policy formulation. It helps in improving performances. সুতরাং বিজনেস এনভায়রনমেন্ট প্রপার অ্যানালিসিস করলে একটা অর্গানাইজেশন যেমন নিজেদের অপরচুনিটিসগুলো বুঝতে পারে এবং সেখানে নিজেরা অ্যাডভান্টেজে থাকতে পারে বা অ্যাডভান্টেজ গেইন করতে পারে, ঠিক সেরকমভাবেই বিভিন্ন ফ্যাক্টরকে অ্যানালিসিস করে তারা তাদের থ্রেটস বুঝতে পারে। কিছু কিছু ক্ষেত্রে প্রপার অ্যানালিসিস করলে আমরা কিছু ওয়ার্নিং সিগন্যাল থাকে যেগুলো অনেক আগে থেকেই পাই। সুতরাং এই সমস্ত বিজনেস এনভায়রনমেন্টগুলো আমাদের রিসোর্সকে প্রপার ইউটিলাইজ করতে সাহায্য করে যাতে অর্গানাইজেশন র্যাপিড চেঞ্জেসের সাথে কোপ আপ করতে পারে এবং তার মাধ্যমে তারা পলিসি ফর্মুলেট করতে পারে এবং প্ল্যান করতে পারে। এই সমস্ত কাজগুলোই কিন্তু একটা অর্গানাইজেশনের পারফরমেন্সকে ইমপ্রুভ করতে সাহায্য করে।
তাহলে এবার আমরা দেখে নেব যে একটা বিজনেস এনভায়রনমেন্টের বিভিন্ন ফ্যাক্টরসগুলো কি কি। ফার্স্ট হচ্ছে আমাদের ইকোনমিক এনভায়রনমেন্ট। ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট, changes in disposable income of people, stock market indices and the value of rupee are some of the economic factors that can affect the management practices in a business enterprise. তাহলে ইকোনমিক ফ্যাক্টর বলতে আমরা ইন্টারেস্ট রেট চেঞ্জেস, ইনফ্লেশন রেট চেঞ্জেস, ডিসপোজেবল ইনকাম যে ইনকাম অফ দ্য পিপল হয় তার চেঞ্জেস, স্টক মার্কেটের বিভিন্ন ফ্লাকচুয়েশন বা রুপির ভ্যালুয়েশনের যে ফ্লাকচুয়েশন সেগুলোকে বুঝে থাকি। এবারে আমরা দেখব কি করে বিভিন্ন ফ্যাক্টরসগুলো সেগুলোকে অ্যাফেক্ট করে থাকে। Short and long-term interest rates significantly affect the demand of a product and services. For example, in case of construction companies and automobile manufacturers, longer-term rates are beneficial because they result in increased spending by consumers for buying homes and cars on borrowed money. এই যে আমাদের ইন্টারেস্ট রেট, যেটা একটা ইম্পর্টেন্ট ইকোনমিক ফ্যাক্টর, তার যে চেঞ্জেস হয়ে থাকে সেটা শর্ট রান এবং লং রান যাই হোক না কেন, সেটা কিন্তু একটা প্রোডাক্টের ডিমান্ড এবং সার্ভিসকে আফেক্ট করে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কনস্ট্রাকশন কোম্পানি এবং অটোমোবাইল কোম্পানির ক্ষেত্রে যদি লং রানের ইন্টারেস্ট রেট লো থাকে তাহলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হয়, কারণ তার মাধ্যমে তারা কনজিউমারদেরকে মোটিভেট করতে পারে যাতে তারা নিজেদের যে আর্নিং রয়েছে সেটা দিয়ে তারা বাড়ি কিনতে পারে বা কার কিনতে পারে, কারণ আমরা জানি এগুলো অনেক লং রান ইনভেস্টমেন্ট, যার জন্য এতটাই টাকার দরকার হয় যে অনেক ক্ষেত্রেই হয়তো জেনারেল কনজিউমারকে লোনের ফেসিলিটি অ্যাভেল করতে হয়। তো লং টার্মের ইন্টারেস্ট রেট যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু মোটিভেটেড হয় তাদের এই লোন নেবার জন্য। Similarly, a rise in disposable income of the people due to increase the gross domestic product of a country creates increasing demand for the product. Similarly, আমাদের যদি জিডিপিটা মানে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, সেক্ষেত্রে লোকেরা বেশি পরিমাণে সেভিংস করবে এবং যত সেভিংস করবে তত কিন্তু তাদের বিভিন্ন লাক্সারিয়াস গুডসের ডিমান্ড বাড়তে থাকবে। High inflation rate generally result in constraint on the business enterprises as they increase the various cost of business such as the purchase of raw materials, machinery and payment of wages and salaries to employees. ঠিক একই রকমভাবে যদি আমাদের ইনফ্লেশন ক্রমশ হতে থাকে তাহলে সেটা আমাদের অর্গানাইজেশনের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, কারণ ইনফ্লেশনের অর্থ আমাদের সমস্ত কস্টই বেড়ে যাবে। সমস্ত কস্ট বেড়ে যাবার অর্থ হচ্ছে আমাদের এই সমস্ত বিজনেস যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলোকে বাড়িয়ে দেবে, যেটা অর্গানাইজেশনের জন্য কিন্তু মোটেই সুবিধার হবে না। এবার আমরা যাব সোশ্যাল এনভায়রনমেন্টে। সোশ্যাল এনভায়রনমেন্ট অফ দ্য বিজনেস বলতে আমরা কি বুঝি? সোশ্যাল ফোর্সেসগুলোকে, যার মধ্যে আমাদের রয়েছে কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস, ভ্যালুস, সোশ্যাল ট্রেন্ড, সোসাইটিস এক্সপেকটেশন ফ্রম বিজনেস এটসেট্রা। এবারে আমরা দেখব এগুলো কিভাবে আমাদের বিজনেসকে আফেক্ট করে। Tradition defines social practices that have lasted for decades or even centuries. For example, the celebration of Diwali, Eid, Christmas provided significant financial opportunities for greeting card companies, sweet confectionaries, manufacturers, tailoring outlet and many other related business. ট্র্যাডিশন বলতে আমরা কোন সোশ্যাল ফ্যাক্টরকে বুঝাই? যেগুলো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। যেমন আমরা বলতে পারি আমাদের দিওয়ালি সেলিব্রেশন, ঈদ সেলিব্রেশন বা ক্রিসমাস সেলিব্রেশনের কথা। এক্ষেত্রে যখনই ফেস্টিভ সিজনগুলো আসে তখনই সেগুলো যারা গ্রিটিং কার্ড তৈরি করেন, যারা মিষ্টি তৈরি করেন, যারা কেক তৈরি করেন তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়। একই রকমভাবে এই সময় আমরা নতুন জামা কাপড় বানাই, ফলে সেটা টেলারিং আউটলেটকে বুস্ট করে। এবং শুধু তাই নয়, আমরা যেমন মনে করো দিওয়ালির সময় বাজি কিনি, কেউ ক্রিসমাসের সময় ডেকোরেটিভ আইটেমস কিনি, তার মানে সেগুলো আনুষঙ্গিক যে ইন্ডাস্ট্রিগুলো থাকছে সেগুলোকেও ডেভেলপ হওয়ার সুযোগ দিচ্ছে। Values refer the concept that a society hold in high esteem. In business term, these values translate into freedom of choice, responsibility towards society and non-discriminatory employment practices. Value বলতে আমরা বলতে পারি একটা স্পেসিফিক এস্টিমকে, যেটা একটা সোসাইটিতে থাকা দরকার। সেগুলো কি এই ভ্যালু আছে বলেই কিন্তু আমাদের বিভিন্ন জিনিসের
যে আমরা চয়েস করি তার স্বাধীনতা রয়েছে, আমাদের অর্গানাইজেশনের অ্যাজ ওয়েল এজ কনজিউমারের রেসপন্সিবিলিটি রয়েছে যে আমরা এমন কিছু কিনবো না বা বিক্রি করব না যা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। এবং শুধু তাই নয়, আমরা এমপ্লয় যারা আছে তাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশনে যাব না। নেক্সট হচ্ছে সোশ্যাল ট্রেন্ড। সোশ্যাল ট্রেন্ড প্রেজেন্ট ভেরিয়াস অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস টু দ্য বিজনেস এন্টারপ্রাইজ। ফর এক্সাম্পল, দ্য হেলথ অ্যান্ড ফিটনেস ট্রেন্ড has become popular among large number of urban dwellers. This has created demand for products like organic food, gym, bottled water and food supplement. তাহলে সোশ্যাল ট্রেন্ড আমাদের কিছু ইন্ডাস্ট্রির জন্য যেমন অপরচুনিটি, তেমনই বাকি ইন্ডাস্ট্রির জন্য এটা থ্রেটের কারণ। হেলথ এবং ফিটনেস ট্রেন্ড যেটা আমাদের এখন ভীষণভাবে রয়েছে, তার জন্য আমাদের কি হচ্ছে, অর্গানিক ফুডের চাহিদা বাড়ছে, জিমের চাহিদা বাড়ছে, আমরা মানে প্যাকেট ওয়াটার খাচ্ছি বা বটলড ওয়াটার খাচ্ছি, ফুড সাপ্লিমেন্ট খাচ্ছি, সেগুলো এই সমস্ত ইন্ডাস্ট্রিকে যেমন বুস্ট আপ করছে, সেরকমই এগুলোর জন্য অনেক ছোট এবং মাঝারি মাপের ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতি হচ্ছে। নেক্সট আমরা যাব টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টে। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট কি? সেই সমস্ত সায়েন্টিফিক ইমপ্রুভমেন্ট এবং ইনোভেশন যেগুলোর মাধ্যমে আমরা একই প্রোডাক্টকে অনেকভাবে প্রডিউস করতে পারি এবং যেখানে আমাদের নিউ টেকনিকই বিজনেসটাকে অপারেট করতে সাহায্য করে। এক্সাম্পলস কি? এক্সাম্পলস হচ্ছে আমাদের রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ইন কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স হ্যাভ মডিফাইড দ্য ওয়ে in which companies advertise their product. It is common now to see computerized information kiosks and World Wide Web multimedia pages highlighting the virtues of the product. অর্থাৎ এখন আমাদের নতুন টেকনোলজি এসছে, আমাদের কম্পিউটার সিস্টেম ইলেকট্রনিক মোডের আপগ্রেডেশন ঘটেছে, তাই জন্য কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রসিডিওরও কিন্তু চেঞ্জ করে নিয়েছে। আমরা জানি আমরা যখন কোনো জিনিস পারচেস করতে যাই তখন আমরা সেই কোম্পানির ওয়েব পেজে গেলেই আমরা তার প্রপার ইনফরমেশন পাই এবং তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পাই। Similarly, retailers have direct link with suppliers who replenish the stock when needed. Manufacturers have flexible manufacturing system. Airline companies have internet and worldwide web pages where customers can look for flight times, destinations and fares and book their tickets online. রিটেলাররা কি করছে, এই টেকনোলজির মাধ্যমেই যারা হোলসেলার তাদের সঙ্গে বা সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারছে, যাতে তাদের যখন দরকার তখন তারা স্টকটা রিপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের স্টোরেজ যে কস্টটা থাকে সেটা কমছে। যারা ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে পাবলিক ডিমান্ড নিয়ে জানতে পারছে, ফলে অনেক ফ্লেক্সিবল সিস্টেমে তারা ম্যানুফ্যাকচারিং করতে পারছে। এয়ারলাইন কোম্পানিজ, রেলওয়ে কোম্পানিজ তাদের নিজেদের পেজের মাধ্যমে বা তাদের নিজেদের ওয়েব পেজের মাধ্যমে তারা নিজেদের ফ্লাইট, ট্রেনের খবর দিতে পারছে, তাদের ভাড়া কখন জানতে পারছে। শুধু তাই নয়, অনলাইন বুকিংও কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে। In addition, continuing innovation is in different scientific and engineering fields such as lasers, robotics, biotechnology, food preservatives, medicine, telecommunication, and synthetic fuels have provided numerous opportunities and threats for many different enterprises. শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সায়েন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেক যে ইনোভেশন হচ্ছে তার মাধ্যমে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষে সেটা বেনিফিশিয়াল হচ্ছে, কিন্তু যে সমস্ত অর্গানাইজেশন তার সাথে কোপ আপ করতে পারছে না তারা অর্গানাইজেশনের সঙ্গে পিছিয়ে পড়ছে। যেমন মনে করো আমাদের টাইপরাইটার রিপ্লেসড হয়ে গেছে কম্পিউটার দিয়ে, তো যে সমস্ত অর্গানাইজেশন এখন কম্পিউটারে অ্যাডাপ্ট হতে পারবেন না তারা কিন্তু ধীরে ধীরে প্রতিযোগিতার বাজার থেকে হারিয়ে যাবেন। নেক্সট হচ্ছে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট। পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমরা পলিটিক্যাল স্টেবিলিটি এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে ইলেক্টেড গভর্নমেন্ট আছে তার অ্যাটিটিউডকে জেনারেলি বুঝে থাকি। আমাদের কি বলেছে দেখো, দ্য সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল কন্ডিশন ইন বিজনেস সাকসেস লাইজ ইন দ্য প্রেডিক্টেবিলিটি অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি আন্ডার স্টেবল পলিটিক্যাল কন্ডিশন। অন দ্য আদার হ্যান্ড দেয়ার মে বি আনসার্টেনটি অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি ডিউ টু পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড থ্রেটস টু দ্য ল অ্যান্ড অর্ডার।
তাহলে পলিটিক্যাল কন্ডিশনের ইম্প্যাক্ট কোথায়? একটা দেশের পলিটিক্যালি যত স্টেবল হবে সেই স্টেবল কন্ডিশনে থেকে বিজনেস অ্যাক্টিভিটিকে প্রেডিক্ট করা অনেক বেশি সহজ, সেই জন্য সেখানে বিজনেসের সাকসেস অনেক বেশি হয়ে থাকে। কিন্তু যদি দেশে শান্তি শৃঙ্খলা না বজায় থাকে তাহলে সেখানে এই যে বিজনেস অ্যাক্টিভিটিগুলো রয়েছে তারা অনেক সময় হয়তো ল এবং অর্ডারকে কমপ্লায়েন্স করতে পারে না, ফলে তাদের জন্য কিন্তু এটা অসুবিধার সৃষ্টি করে। এরপরে আমরা জানবো যে পলিটিক্যাল স্টেবিলিটি দেখো যত বজায় থাকবে তত আমরা লং রান যে লং টার্ম প্রজেক্ট আছে সেখানে আমরা ইনভেস্ট করতে পারবো। লং টার্ম প্রজেক্টে যত ইনভেস্টমেন্ট হবে তত কিন্তু দেশের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হতে শুরু করবে। কিন্তু পলিটিক্যালি যদি আনস্টেবল থাকে দেশ, তাহলে সেক্ষেত্রে তুমি কোন প্রজেক্টে ইনভেস্ট করবে বুঝতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্স ধীরে ধীরে কমতে থাকবে, তার মানে দেশের ইকোনমিক গ্রোথও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। Similarly, the attitude of the government officials toward the business may have either positive or negative impact upon business. ঠিক সিমিলার ওয়েতে আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন তারা কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন তার উপরেও কিন্তু একটা প্রতিষ্ঠানের অনেক পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ডিপেন্ড করে। চলে যাব আমরা লিগ্যাল এনভায়রনমেন্টে। লিগ্যাল এনভায়রনমেন্ট বলতে আমরা সেই সমস্ত লস এবং লেজিসলেশনসগুলোকে বুঝি যেগুলো জেনারেলি আমাদের সেন্ট্রাল স্টেট বা লোকাল গভর্নমেন্ট দিয়ে থাকে, যেগুলো আমাদের কোর্ট জাজমেন্টের ওপর ডিপেন্ড করে এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও এর আন্ডারে পড়ে থাকে। It is imperative for the management of every enterprise to obey the rule of the land. Therefore, an adequate knowledge of rules and regulations framed by the government in the prerequisite for better business performance. Non-compliance of laws can land the business enterprise into legal problem. মানে একটা অর্গানাইজেশন চালাতে গেলে আমি যে দেশে চালাচ্ছি সেই দেশের রুলস এবং রেগুলেশনস সম্পর্কে আমাদের অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে, এবং এটাই কিন্তু একটা প্রিরিকুইজিট একটা দেশে থেকে বিজনেস চালানোর জন্য। কারণ আমি যদি সেই দেশে বিজনেস করি এবং তার লয়ের সাথে আমি সহযোগিতা না করি তাহলে আমার বিজনেস অর্গানাইজেশন কিন্তু লিগ্যাল প্রবলেমে ফেসে যেতে পারে। এটার একটা খুব সহজ এক্সাম্পল নিচে দেওয়া রয়েছে যেটা আমি খুব ছোটতে বলে দেব। সেটা হচ্ছে আমরা সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখি। সিগারেট অ্যাডভার্টাইজমেন্ট মানে এটা হচ্ছে একটা মানুষকে সিগারেট কিনতে এনকারেজ করা, কিন্তু আমরা জানি যে সিগারেট আমাদের জন্য ক্ষতিকারক, তাই সিগারেটের প্যাকিংয়ে কিন্তু আমাদের একটা লিগ্যাল ওয়ার্নিং দেওয়া থাকে যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই লিগ্যাল কমপ্লায়েন্সটা লোককে জানানোর জন্য সিগারেট বিক্রি করলেও কিন্তু সেটা আমাদের দেশের লয়ের ভায়োলেশন হয় না। কিন্তু আমরা যদি এই লিগ্যাল ওয়ার্নিংটা ছাড়া সিগারেট বিক্রি করতে যাই তাহলে সেটা কিন্তু আমাদের দেশের লয়ের এগেনস্টে চলে যাবে এবং আমার অর্গানাইজেশনকে কিন্তু সেটা লিগ্যাল প্রবলেমে ফেলে দেবে। এবারে আমরা জানবো লিবারালাইজেশন নিয়ে। The economic reform that were introduced were aimed at the liberalizing the Indian business and industry from all unnecessary control and restrictions. সাধারণত উদারীকরণ বা লিবারালাইজেশন কথাটার মানে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ মুক্ত করা। আরও ভালোভাবে বলতে গেলে এটার মাধ্যমে বা এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই কারণেই যাতে ভারতের ব্যবসা বাণিজ্যকে আননেসেসারি কোনো রেস্ট্রিকশন বা কন্ট্রোল দেওয়া না থাকে। They signaled the end of the license permit quota raj. Liberalization of the Indian industry has taken place with respect to abolishing the licensing requirement in most of the industries except a short list. Freedom in deciding the scale of business activities, that is, no restriction on expansion or contraction of the business activities. Removal of restrictions on the movement of the goods and services. Freedom in fixing the prices of the goods services. Reduction in tax rates and lifting of unnecessary control over economy. Simplifying procedure for import and export.
মেকিং ইট ইজিয়ার টু অ্যাট্রাক্ট ফরেন ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি টু ইন্ডিয়া। তাহলে আমাদের যে লিবারালাইজেশন হয়েছিল তার মেন মোটো ছিল যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিকেই লাইসেন্সিং প্রথাটাকে উঠিয়ে দেওয়া, যদিও কিছু লিস্ট আমাদের আছে যাদের ক্ষেত্রে আমাদের লাইসেন্সিংয়ের দরকার হয়। একটা অর্গানাইজেশন সে এক্সপান্ড করবে নাকি সে তার বিজনেসকে গুটিয়ে নেবে, সেই ক্ষেত্রে যেন তার ফ্রিডম থাকে। সে যেসব তার গুডস এবং সার্ভিস যেটা সে মুভ করতে চায় এক্সপানশনের জন্য সেটা সে ফ্রিলি করতে পারবে, কোনো গুডসের দাম ফ্রিলি ফিক্স করতে পারবে। ট্যাক্স রেট, একটা দেশ যদি মনে করে যে তার ট্যাক্স রেট কমানো উচিত এবং আননেসেসারি কন্ট্রোলকে কমানো উচিত, তাহলে সেটাও সে করতে পারে বা সেটা সে বাড়াতেও পারে। জেনারেলি কমানোর কথাই এখানে বলা হয়ে থাকে। শুধু তাই নয়, ইম্পোর্ট এক্সপোর্টকে প্রমোট করা হয়েছিল এবং এর মাধ্যমে ফরেন ক্যাপিটালকে আমরা অ্যাট্রাক্ট করেছিলাম, অর্থাৎ আমরা এফডিআইকে অ্যাট্রাক্ট করেছিলাম যাতে সেটা আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে সাহায্য করবে। এর থেকে আমাদের এসছিল প্রাইভেটাইজেশন কনসেপ্ট। The new set of economic reform aimed at giving greater role to the private sector in the nation building process and reduce a role of the public sector. This was a reversal of the development strategy pursued so far by Indian planners. বহু আগে অবধি বলা হতো আমাদের দেশকে ডেভেলপ করবার জন্য গভর্নমেন্ট সেক্টরের ইনভলভমেন্ট বেশি থাকা দরকার, কিন্তু আমাদের যখন ইকোনমিক রিফর্ম হলো তখন আমাদের গভর্নমেন্ট সেক্টরের কন্ট্রোল কমিয়ে প্রাইভেট সেক্টরকে ফোকাস করা হলো, কারণ মনে করা হলো একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট সেক্টরের গুরুত্বই কিন্তু বেশি। To achieve this, government redefined the role of public sector in the new industrial policy of 1991, adopted the policy of planned disinvestment of the public sector and decided to refer the loss-making and sick enterprises to the Board of Industrial and Finance Reconstruction. এর জন্য কি করা হলো, আমাদের দেশে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991-এ সেখানে পাবলিক সেক্টরকে কি করা হলো, ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হলো, অর্থাৎ তাদের ক্ষমতাকে কমিয়ে দেওয়া হলো এবং যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ক্রমাগত লস করছিল এবং সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছিল তাদেরকে বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্স রিকনস্ট্রাকশনের আন্ডারে নিয়ে আসা হলো। তাহলে ডিসইনভেস্টমেন্ট মানে কি? ডিসইনভেস্টমেন্ট মানে পাবলিক সেক্টরের যে আমাদের শেয়ার রয়েছে সেটাকে ধীরে ধীরে প্রাইভেট সেক্টরে নিয়ে যাওয়া, যাতে গভর্নমেন্ট সেক্টরের যে স্টেক রয়েছে সেটা ধীরে ধীরে কমতে থাকে। এবং এর জন্য কি হলো, পাবলিক সেক্টর মানে কি, সেখানে গভর্নমেন্টের ওনারশিপ থাকবে মিনিমাম 51%, প্রাইভেটাইজেশনে যেটা ধীরে ধীরে কমিয়ে আনা হলো, অর্থাৎ গভর্নমেন্টের স্টেক হোল্ডিং কিন্তু 51%-এর নিচে নিয়ে যাওয়া হলো। এর থেকে আমাদের এলো যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ গ্লোবালাইজেশন। Globalization means the integration of various economies of the world leading towards the emergence of cohesive global economy. Through the policy of 1991, Government of India moved the country to this globalization pattern. গ্লোবালাইজেশন মানে কি, আমাদের বিভিন্ন দেশের ইকোনমিকে নিয়ে এসে বা তৈরি করে একটা কম্প্রিহেন্সিভ গ্লোবাল ইকোনমি তৈরি করা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে 1991-এর পলিসি অ্যাডাপ্ট করেছিল তার মাধ্যমে কিন্তু তারা গ্লোবালাইজেশনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিল। Till 1991, Government of India had followed a policy of strictly regulating imports in values and volume terms. These regulations were in respect of licensing of import, tariff restriction, কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন। 1990 পর্যন্ত কি হয়েছে, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরা একটা স্ট্রিক্ট রেগুলেশন ফলো করে এসছিল এবং এই রেগুলেশনটা করা হয়েছিল যেখানে আমাদের ইম্পোর্টের ওপর লাইসেন্সিং ছিল, ট্যারিফের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনও ছিল। এবার আমাদের যে নতুন ইকোনমিক রিফর্ম হলো তাতে আমরা লিবারালাইজেশনে চলে গেলাম, যেখানে আমরা ইম্পোর্ট এক্সপোর্টকে প্রমোট করলাম, আমাদের ট্যারিফ স্ট্রাকচারকে অনেক বেশি রিল্যাক্সড করে দিলাম এবং ফরেন এক্সচেঞ্জকে রিফর্ম করলাম যাতে আমাদের দেশের সাথে অন্য দেশের ইম্পোর্ট এক্সপোর্টে কোনো রকম অসুবিধা না থাকে।
Globalization involves an increased level of interaction and interdependence among the various nations of the global economy. Physical, geographical gap or political boundaries no longer remain barrier for a business enterprise to serve a customer in a distant geographical market. তাহলে গ্লোবাল ইকোনমির মানে হচ্ছে একটা দেশকে ইন্টারডিপেন্ডেন্স করে তোলা এবং বিভিন্ন দেশের মধ্যে ইন্টারাকশন লেভেলকে বাড়িয়ে তোলা, যাতে কোনো জিওগ্রাফিক্যাল গ্যাপ বা পলিটিক্যাল বাউন্ডারি সেই দেশের যে সমস্ত বাধা প্রতিবন্ধকতা ছিল সেগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে না দাঁড়াতে পারে। তাহলে এবার আমরা দেখব এই যে আমরা পলিসিটা চেঞ্জ করলাম এর ইম্প্যাক্ট কি হলো আমাদের বিজনেস এবং ইন্ডাস্ট্রির ওপর। The policy of liberalization, privatization and globalization of the government has made a significant impact on the working enterprises in the business and industry. Indian corporate sector has come face to face with several challenges due to government policy changes. তাহলে কি বলেছে, এই যে আমরা লিবারালাইজেশন করলাম, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন করলাম, তার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট কিন্তু হলো সেই সমস্ত এন্টারপ্রাইজগুলোর ওপর যেগুলো আমাদের দেশে এখনো অপারেট করছে। মেন চ্যালেঞ্জে এসে দাঁড়ালো আমাদের কর্পোরেট সেক্টর। তাদের চ্যালেঞ্জগুলো কি কি হলো? ফার্স্ট হচ্ছে আমাদের এক্সিস্টিং বিজনেস ফার্ম ফেস ইনস্টেবিলিটি। অর্থনৈতিক যে আমরা লিবারালাইজেশনের দিকে গেলাম তার ফলে কারবারি সংস্থাগুলো স্থায়িত্বের সংকট দেখা দিল, কারণ এতদিন যে ধ্যান ধারণা নিয়ে সেই কারবারি সংস্থাগুলো তাদের কার্যকলাপ চালালো তাতে অনেক চেঞ্জেস এলো। ফলে আমাদের এই চেঞ্জেসের সাথে আমাদের যে অর্গানাইজেশনগুলো সেগুলো কোপ আপ করিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রবলেম দেখা গেল, কারণ এই সময় অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি বাইরে থেকে আমাদের দেশে এলো। যেমন মনে করো আমাদের হুন্ডাই, মাহিন্দ্রা, হন্ডা, এগুলো এই নতুন কোম্পানিগুলোর জন্য আমাদের দেশের অনেক কোম্পানি কিন্তু ধীরে ধীরে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়লো, যেমন মারুতি, টাটা মোটরস ইত্যাদি। নেক্সট হচ্ছে আমাদের সিভিয়ার কম্পিটিশন। উদারীকরণের ফলে কি হলো? উদারীকরণের ফলে আমাদের বাইরের দেশ থেকে বহু কোম্পানিগুলো আমাদের দেশে আসতে শুরু করলো। তাদের ইকোনমিক যে ব্যাকগ্রাউন্ড সেটা অনেক বেশি স্ট্রং, তাদের ক্যাপিটাল স্ট্রাকচার অনেক বেশি স্ট্রং, তার ফলে তারা খুব ইজিলি মার্কেটে ক্যাপচার করে নিতে পারলো প্রোডাক্ট ডাইভার্সিফাই করে। তার ফলে আমাদের দেশে ছোট ছোট এবং মাঝারি যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে তারা একটা ভীষণ কম্পিটিশনের মুখে পড়লো। থ্রেটস ফ্রম দ্য মাল্টিন্যাশনালস। সাধারণভাবে যে সমস্ত অর্গানাইজেশনগুলো একের বেশি দেশে অপারেট করে আমরা তাদের মাল্টিন্যাশনালস বলি। এই মাল্টিন্যাশনালসগুলো যত বাজার দখল করতে শুরু করলো তত আমাদের দেশে ছোট ছোট যারা রয়েছে প্রতিষ্ঠানগুলো তারা প্রতিযোগিতার বাজারে হারিয়ে যেতে শুরু করলো। নেক্সট হচ্ছে বায়ার্স মার্কেট। বায়ার্স মার্কেট বলতে বোঝায় যখন আমাদের বায়াররা আমাদের মার্কেটকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের কোন পণ্য উৎপাদিত হবে, পণ্যের গুণমান কী হবে, কী দামে বিক্রি করবে, সমস্ত কিছুই আমাদের ক্রেতাদের ওপর নির্ভর করবে। সেরকম ক্ষেত্রে আমাদের ছোট প্রতিষ্ঠানগুলো কখনোই তার সাথে কোপ আপ করতে পারবে না, কারণ আমাদের কাস্টমারদের ডিমান্ড সবসময় চেঞ্জেস হতে থাকে এবং তারা কম দামে জিনিস কিনতে চায়। তাহলে সেই ক্ষেত্রে সেই লো কস্টে ম্যানুফ্যাকচার করা হয়তো অনেক কোম্পানির পক্ষেই সম্ভব হলো না। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি, যত আমাদের বাইরের কোম্পানি আসলো তত আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দরকার হলো, ফলে ছোট অর্গানাইজেশনগুলো প্রতিযোগিতা থেকে হারিয়ে গেল। এক্সপোর্ট প্রমোশন হচ্ছে ভারতের মতো যারা আমরা ছোট ছোট দেশ, আমাদের ক্ষেত্রে মেন প্রবলেম হচ্ছে ব্যালেন্স অফ ট্রেডের, কারণ এক্ষেত্রে আমাদের রপ্তানির থেকে আমদানি বেশি করা হয়। সেই জন্য আমাদের যত বেশি আমদানি করার দরকার হবে তত কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জের ডিমান্ডটা বাড়তে শুরু করবে। সেটা একমাত্র তখনই করা সম্ভব হবে যখন আমরা এক্সপোর্ট করতে পারবো। তাই এক্সপোর্টকে প্রমোশন করা হলো, ফলে আমাদের দেশের যে লোকাল মার্কেট সেখানে কিন্তু বিভিন্ন রকমের অসুবিধা দেখতে পাওয়া গেল। নেক্সট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ এরা অফ চেঞ্জ, অর্থাৎ পরিবর্তিত যুগের সূচনা হলো। এই যে লিবারালাইজেশন, এর ফলে সরকারের বিভিন্ন নিয়মনীতি পরিবর্তন হয়ে গেল। নতুন এই কারবারি পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কারবারি সংস্থাগুলোকে তাদের কাঠামোগত পরিবর্তন করতে হলো। 1991 এর পর থেকে এই পরিবর্তন এত দ্রুত হয়েছে যে সমস্ত অর্গানাইজেশন কিন্তু তার সাথে মানিয়ে নিতে পারেনি, ফলে তারা হয়তো প্রতিযোগিতা থেকে পিছিয়ে গেছে।
এবারে আমরা দেখে নেব আমাদের এই আলোচনার সাপেক্ষে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ মিন্ট বাই বিজনেস এনভায়রনমেন্ট? Why it is important for business enterprises to understand their environment? Explain. Explain the following terms: liberalization, privatization, and globalization. Briefly discuss the impact of government policy changes on business and industry. Business environment include both specific and general forces. Explain. Explain with examples the various dimensions of business environment. এই গেল তোমাদের এই চ্যাপ্টারটা। পরের দিন আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।